আকাশ তখনও মেঘাচ্ছন্ন, ঝড় হচ্ছে, উগ্র ঝড়, সব যেন এখনই ধ্বংস করে দিবে। প্রকৃতির এমন বিধ্বস্তি রূপ কোনো বড় কিছু জানিয়ে দিচ্ছে যেন, এই বুঝি কিছু ধ্বংস ঘটে গেল। প্রকৃতির এমন কর্কশ ধ্বনির সাথে মেঘালয় চাতক পাখির ন্যায় বাঁচার জন্য উগ্র কণ্ঠে চেঁচানোটা মিশ্র হয়ে পরিবেশ আরও ক্ষুদ্র করে তুলছে। রক্তাক্ত হাতে এখনও বাঁচার চেষ্টা করছে মেঘলা। গলার হাতে আঁচড়ের দাগ, ছেলেগুলো হাত দিয়ে আঁচড় দিয়েছে। প্রাণপণ চেষ্টা করছে মেঘলা। শাড়ি খামচে ধরে আছে, এখনও শাড়ি খুলতে পারেনি মেঘলা। রক্তাক্ত হাতে শক্তি দিয়ে ধরে আছে। হঠাৎ করে সকল শক্তি দিয়ে শাড়িতে হাত দেওয়া ছেলেটাকে ধাক্কা দিয়ে হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তেজি কণ্ঠে বলল, যেতে দে আমাকে, নয়তো এক্ষুনি একটাকে মেরে দিব। কি ভেবেছিস একা বলে পার পেয়ে যাবি? সব মেয়েকে এক ভাবিস না যে ভয়ে গুটিয়ে নিজের সতীত্ব হরণ হতে দেখব। কেমন রে তোরা, ঘরে মা বোন নেই তোদের? মেঘলার কথা শুনে সেখান থেকে একটা ছেলে বিচ্ছিরি হাসি দিয়ে বলল, বাহ, মুখ বুলি আছে দেখছি। ব্যাপার না, এখনই সব ভেঙে দিব। বলে পাশের জনকে ইশারা করতেই পাশের ছেলেটি এসে মেঘলার কোমরে হাত দিয়ে দেবে। তখনই কেউ ছেলেটার হাত মোটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে মেঘলার হাত ধরে। হঠাৎ কেউ হাত ধরার ভয় পেয়ে যায় মেঘলা। পরক্ষণে তাকিয়ে দেখে শোভন দাঁড়িয়ে আছে। শোভনকে দেখে কিছুটা হাসির রেশ ফুটে ওঠে মেঘলার ঠোঁটে। নিজের জমিয়ে রাখা আবেগগুলো উছড়ে পড়ে, যেন নিজেকে আর শান্ত রাখতে পারল না। মেঘলা শোভনকে জড়িয়ে ধরতে গিয়ে থেমে যায়, শান্ত হয়ে দাঁড়ায়। ততক্ষণে আরেকটা ছেলে এসে শোভনকে মারতে সেই ছেলের কলার ধরে জোরে পেটে লাথি দিয়ে হাতে থাকা লাঠিটা মেঘলার হাতে দিয়ে বলে, মারো এদের। মেঘলা অবাক নয়নে শোভনের দিকে তাকায় মেঘলা। ততক্ষণে আরেকটা ছেলে পিছন থেকে মেঘলাকে ধরতে সেই ছেলেটা শোভন জোরে থাপ্পড় মেরে রেগে মেঘলাকে বলে, আমি কি বলছি শুনতে পারছ না তুমি? মারো ওদের। এখনও মেঘলা দাঁড়িয়ে আছে, ঘাবড়ে যাচ্ছে যেন। শোভন আবার ক্ষুদ্র কণ্ঠে বলল, টেক ইট অ্যান্ড হিট ফাস্ট। এই মেয়ে, শুনতে পাও না তুমি? মারো ওদের, একটাকেও ছাড়বে না। এমনভাবে মারবে যেন দ্বিতীয়বার কোনো মেয়ের দিকে এমন পৈশাচিক চাউনি দিতেও আত্মা কেঁপে উঠে। শোভনের কথায় লাঠিটা হাতে নেয় মেঘলা। ছেলেগুলো ওর ঘাড়ের গলায় হাতে আঁচড় দিয়েছিল। তখনকার কথা ভাবতেই শরীর রাগে রি করে উঠে। লাঠিটা নিয়ে ছেলেগুলোকে মারতে থাকে। সর্বশক্তি দিয়ে 5 জনকে মারছে। ছেলেগুলো রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। ক্লান্ত হয়ে মেঘলা লাঠি রেখে ঢুকরে কেঁদে ওঠে। সারা জীবনটা বুঝি ওর এমন কাঁদতে কাঁদতেই পার হবে। এমন কেন জীবনটা? শোভন মেঘলার সামনে এসে বাহু চেপে ঠিক মতো বসা। মেঘলা এখনও কাঁদছে। আজ হয়তো শোভন না এলে এখানেও শেষ হয়ে যেত সব। তখন হয়তো মরা ছাড়া কোনো উপায় থাকতো না। শোভন আড়ষ্ট কণ্ঠে বলল, সরি তোমাকে তখন একা ফেলে যাওয়ার জন্য। তখন ঝামেলার জন্য মাথাটা বিগড়ে গেছিল। কিছু বলল না মেঘলা, কিন্তু থেমে গেল দুজনের মাঝে। এখন পিনপতন নীরবতা। নীরবতা বিচ্ছিন্ন করে তাচ্ছিল্য হেসে মেঘলা বলে, সরি প্রয়োজন নেই ডাক্তার সাহেব। আমার মতো একটা মেয়ের জন্য যে দ্বিতীয়বার এসেছেন, এটাই অনেক। শোভন নিজের ব্রিফকেস থেকে ফার্স্ট এইড বক্স বের করে মেঘলার হাতে স্যাভলন দিয়ে পরিষ্কার করতে করতে বলে, অ্যাড্রেস দাও তোমার। এত রাতে এখানে হয়তো গাড়ি পাবে না। সামনে একটু হেঁটে দেখি হোটেল বা কিছু আছে নাকি। রাতটুকুর জন্য সকালে আমরা গাড়ি আসবে, তখন তোমাকে পৌঁছে দিব। তোমার যেই অবস্থায় একা হয়তো যেতে পারবে না। মেঘলা বেশ অবাক হয়ে শোভনের দিকে তাকালো। অনেকটা সামনে বসে ওর হাত আর গলায় দাগগুলো মলম লাগাচ্ছে। মেঘলা কিছুক্ষণ চুপ থেকে স্মুথ কণ্ঠে বলে, ঠিকানা? আপনি আমাকে ঢাকা অবধি পৌঁছে দিলেই হবে। শোভন একবার
চটে যে মেয়েটার বড্ড ফাজিল তো, দেখলো তো। গ্রাম থেকে এসেছে, তাও বিয়ের পোশাকে পালিয়ে যে এসেছে এটাতেও কোনো সন্দেহ নেই। শোভন তাহলে ঢাকায় কেন যাবে বাড়িতে না গিয়ে? শোভন রুট কণ্ঠে বলল, গ্রাম নিজেদের বাড়ি না গিয়ে ঢাকায় যাব কেন? অ্যাড্রেস দাও। তোমার বাড়ি কোথায়? বাবা মা তোমার জন্য চিন্তা করছে না? কেমন মেয়ে তুমি, বাবা মায়ের ইচ্ছের দাম না দিয়ে এমন বিয়ে সাজে পালালে? বাজে স্টুপিড একটা মেয়ে। মেঘলা তাচ্ছিল্য হেসে বলল, ডোন্ট জাস্ট এর বুক বাই ইটস কাভার বলেই মাথা নুয়ালো মেঘলা। ব্যাপারটা শোভন বুঝল না। মেয়েটার কি উদ্দেশ্য করতে চাইল? মেয়েটা এমন কেন? মেয়েটা বেশ রহস্যময়ী। হাতটা হাজবেন্ড করে ব্রিফকেস এর ফার্স্ট এইড বক্স রাখতে রাখতে শোভন ভুরু কুঁচকে বলে, হোয়াট ডিড ইউ সে? মেঘলা তাচ্ছিল্য সুরে বলে, বাজে মেয়ে, কাউকে না জেনে সবটা বিচার করবেন না ডাক্তার সাহেব? আর আমার জন্য চিন্তা করার মতো কেউ নেই বলেই কোনো মতে ওঠার চেষ্টা করল। শোভন ততক্ষণে উঠে বাহু চেপে ধরে ওঠাতে সাহায্য করতে করতে বলল, মানে বুঝলাম না। মেঘলা শোভনের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলে, মা নেই আর বাবা থেকেও নেই। বলতে বলতে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল স্টেশনের কৃত্রিম মাটিতে। শোভন অবাক নয়নে মেঘলার দিকে তাকায়। মেঘলার মিষ্টি একটা হাসি দিয়ে বলে, এখানে দাঁড়িয়ে থাকবেন ডাক্তার সাহেব? চলুন সামনে এগোই। শোভন সম্মতি জানিয়ে সামনে পা বাড়ায়। মেয়েটা ব্যাপারে এখনও খোলাসা হতে পারল না শোভন। মেয়েটা যদি বাবা মা নাই থেকে থাকে তাহলে এতদিন কোথায় ছিল, কার কাছে ছিল, কেই বা বিয়ে দিতে চেয়েছিল, আর কেনই বা পালালো? কিছুক্ষণ এসব ভাবল শোভন। পরক্ষণে নিজের উপরই বিরক্ত হলো। কেন ভাবছে এই স্টুপিড মেয়েটার জন্য? হয়তো কেউ ভালোর জন্য বিয়ে দিতে চেয়েছিল, পালিয়ে এসেছে ভাবল শোভন। দুজনে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ এসে পড়েছে। বসার মতো কোনো জায়গা, হোটেল বা রেস্টুরেন্ট কিছুই পেল না। আর এত রাতে কেউ বা খোলা রাখবে? গ্রামের মাঝপথ দিয়ে হাঁটছে শোভন মেঘলা। শোভনের বেশ বিরক্ত লাগছে মেয়েটার জন্য উটকো ঝামেলা পড়তে হলো। আর মেয়েটাকে একা ছেড়ে দিলে আবার কি না কি হয়ে যেত। প্রায় অনেকক্ষণ হেঁটে একটা মসজিদ দেখতে পেল। বাইরে বসার অনেক জায়গা রয়েছে, আর এত রাতে নিশ্চয় এখানে কেউ আসবে না। শোভন সেদিকে যেতে নিজের মেঘলা বাধা দেয়। সেতে বলে, ওখানে যাবেন না ডাক্তার সাহেব, গ্রামের মানুষ দেখলে খারাপ ভাববে। গ্রামের কোনো ছেলে মেয়েকে এত রাতে একসাথে তারা ভালো চোখে দেখবে না। শোভন বিরক্ত হলো মেঘলা এমন কথায়। কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, তোমার উইসলেস কথা তোমার কাছেই রাখো। তোমার যেতে ইচ্ছে হলে আসো, নয়তো এখানে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। বলে মসজিদের বাইরে ইট পাথরের উঁচু কাউচের ওপর বসল। মেঘলা আর কি করবে না পেরে সেও ওখানে গেল। মেঘলা শোভন পাশাপাশি বসে আছে। দুজনের মাঝে পিনপতন নীরবতা। হঠাৎই মেঘলা আহ বলে আর্তনা করে উঠল। তা শুনে শোভন কিঞ্চিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? মেঘলা চোখ হাত দিয়ে ঘষতে ঘষতে বলে, চোখে কিছু একটা পড়েছে। মেঘলার কথায় বিরক্ত হলো শোভন। এই মেয়েটা কিছু না কিছু হয়েই থাকে। সত্যি স্টুপিড মেয়ে একটা। দেখি সামনে এসো, দেখতে দাও। মেঘলা একটু শোভনের দিকে ঘুরে বসে। শোভন মোবাইলের ফ্ল্যাশ অন করে চোখ দেখল। তখনই পিছন থেকে খাকারি দিয়ে কেউ বলে, এই ছেলে মেয়ে এখানে কি করছো? হঠাৎ কারো কণ্ঠ। দুজনই ছিটকে সরে গেল। সামনে তাকিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় মসজিদের ইমাম হয়তো। মেঘলা ভয়ে ঢোক গিলল। শোভন তার দিকে এগিয়ে গিয়ে বলল, আমরা ট্রেন যাত্রী, ট্রেন নষ্ট হয়ে গেছে তাই বসেছিলাম, ভোরের আলো ফুটলেই চলে যাব। ইমান মেঘলাকে একবার পরখ করে রাগী কণ্ঠে বলে, মাইয়াডারে মনে হইছে ভাগাইয়া লইয়া আইসো, তা বিয়া শাদি করছো নাকি? বিয়া ছাড়াই ফষ্টি নষ্টি করতেছ। ইমানের কথায় চটে গেলে শোভন। একজন মানুষ না জেনে এত মন্তব্য কি করে করে? শোভন কণ্ঠে গম্ভীর্য ফুটে তুলে
বলে, আপনি ভুল ভাবছেন হুজুর, ও আমার কেউ না। ঝড়ের জন্য ট্রেন লাইনের গাছ পড়েছে, তাই ট্রেনের সামনে যাবে না। আর মেয়েটা একা, আমি ঢাকায় যাব, মেয়েটা তো আর একা রাতে বেড়াতে ছেড়ে দিতে পারি না। শোভনকে থামিয়ে ইমাম সাহেব বলল, রাখ তোমার মিথ্যা কথা, তোমাদের শহরের ছেলে মেয়েদের কাম জানা আছে। এত রাতে দুজন পোলামাইয়া মসজিদের সামনে একা, না না, এর অনর্থক আমি মানতে পারুম না। ইমাম সাহেব এ কথায় আরও রেগে গেল শোভন। এতক্ষণে আরও দুজন এসেছে, সে দুজন ও একই কথা বলছে। মেঘলা এই ভয়টাই পেয়েছিল, চুপ থাকলে হবে না, তার মুখ খুলল, হুজুর সত্যি বিপদে পড়েছি আমরা। মেঘলাকে থামিয়ে আরেকজন বলে, হুজুর ওদের মোড়লের কাছে নিয়ে চলেন। মেঘলা শুকনো ঢোক গিলে বলল, দয়া করে এমনটা করবে না, সত্যি আমরা বিপদে পড়ে এসেছি, ছেড়ে দিন আমাদের। শোভনের রাগ হচ্ছে এই মেয়ের ওপর, এই মেয়ের জন্য আজ এমন সমস্যার সম্মুখীন হতে হলো। হুজুর রেগে বলে, না, মোড়ল এর কাছেই নিয়ে জামু, আমগো গ্রামে এমন অন্যায় আমুন না। শোভনের রাগে শরীর রিরি করছে, তাও নিজেকে যথাসাধ্য শান্ত রেখে বলে, প্লিজ এমনটা করবেন না, আমি একজন ডক্টর, এসব মানুষ জানাজানি হলে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে, প্লিজ আমাদের যেতে দিন, সত্যি এখানে বিপদে পড়ে এসেছি। হুজুর কিছুক্ষণ ভেবে গলা উঁচিয়ে বলে, না, এমন ছাইরা দিতে পারি না। আর দেখা যাইতেছে মাই ভাগাইয়ে নিয়ে আইসো, গ্রামের রাত বেড়াতে পোলামাইয়ারা এর লগে দেখিয়া বিয়া দেওয়া হয়, তাই তোমাগো এখন বিয়া করতে হইব, নয়তো তোমাগো মোড়লের কাছে নিয়া যামু। হুজুর এমন কথায় মেঘলা আর শোভন যেন আকাশ থেকে পড়ল। শোভন কটমটে চোখে একবার মেঘলার দিকে তাকায়, তারপর হুজুরের দিকে তাকিয়ে রেগে দুজনে একসাথে বলে, বিয়ে ইম্পসিবল। আধার আচ্ছন্ন ঝড় বাদলার রাত পেরিয়ে আবছা ভোরের আলো ফুটছে তখন, আবছা আলো আবছা আধার, আহা কি সুন্দর। আলো আধারের ভিড় জমেছে আকাশে, প্রভাত বেলায় স্বচ্ছ মিষ্টি হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে যায় এমন। পাখিরা নিড়ে ছেড়ে বেরিয়ে গাছের ডালে বসে ডানা ঝাপটালো দুবার, তখন যেন কোনো বন্দিখানা ওদের আটকে রাখা হয়েছিল, এখন মুক্ত করে আনন্দ পেল, মহা আনন্দ। উড়ে গেল আকাশে, ছুটবে এখন স্বাধীন হয়ে, তার আবার পিছুটান কোথায়, সে তো মুক্ত পাখি। মাথা নুয়ে বসে আছে মেঘলা, শোভন কথা বলছে হুজুরদের সাথে। খানিকক্ষণ আগে শুভ পরিণয় ঘটল দুজনের। এর পরিণয় কি দুই মন হয়েছে? না, শুধু দুটো নামেরই পরিণয় ঘটল। এদের কাছে তো এর পবিত্র বন্ধনটা খুবই তুচ্ছ, দুজনই দুই প্রান্তের, একজন কঠিন তো আরেকজন তরল, কারো কাছেই কারো মূল্য নেই, হবেই বা কী করে? এইটুকুই দেখায় কি মন মিল ঘটে? হুজুর এর সাথে কথা বলে মসজিদের বাইরে আসলো শোভন। শোভনকে দেখে কাচকে থেকে নেমে দাঁড়ালো মেঘলা। শোভনকে কিছু বলবে এর আগে শোভন শক্ত কণ্ঠে বলে, বিয়ে করছি বলে বউ হিসেবে মেনে নিব তোমার মতো থার্ড ক্লাস মেয়েকে, এটা ভেবো না। আজ তোমার জন্য সব হলো, তুমি এর জন্য দায়ী। তোমাদের মতো মেয়েদের কাজই ছেলেদের ফাঁদে ফেলে বিয়ে করা। তুমি যদি ভেবে থাকো তোমায় আমি নিয়ে যাব, তাহলে শুনে রাখো মেয়ে, সে গুড়ে বালি। শোনো মেয়ে, এখন থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আর জীবনেও আমার চোখের সামনে আসবে না তুমি। বলে উল্টো পথ হাঁটা দেয় শোভন। মেঘলা এবার চটে গেল, কি বলে এই ছেলে, ও তো কাল বলছিল ও এখানে না বসতে। মেঘলা শোভনের দিকে তেড়ে যে নিয়ে থেমে যায়, ইচ্ছে করছিল না ঝগড়া করতে, সে রকম মন মানসিকতা নেই, ক্লান্ত, খুব বেশি ক্লান্ত, কিন্তু এখানে আর থাকা যাবে না, তাই ও উল্টো পথে হাঁটা দেয়। অদ্ভুত ব্যাপার, দুজনে এর নামটা একসাথে জুড়ে গেছে, কিন্তু দুজনে দুপথের প্রতীক।
হবে কি তাদের মিল? ঘটবে কি দুটি মনের মিলন? দীর্ঘ 2 ঘন্টা বাদ ঢাকা নামক কাঙ্ক্ষিত গন্তব্যে পা রাখল মেঘলা। কি সুন্দর, সব কিছু স্বাধীনভাবে চলছে, বেপরোয়া হয়ে ছুটছে। আচ্ছা, ও কি এমন স্বাধীনভাবে চলতে পারবে, নাকি আবার না, সেই কালো স্মৃতি আর মনে রাখবে না মেঘলা। জীবনের কালো অধ্যায় মুছে এবার সে এগোবে। কি অদ্ভুত জীবনের নিয়ম, কি অদ্ভুত নিয়তি। বিয়ে থেকে পালিয়েছে, অথচ মাঝ রাস্তায় সত্যি বিয়ে হয়ে গেল। এটাই বুঝি তাকদীর, এটাই বুঝি নিয়তি। শোভন হয়তো কালো অধ্যায় ভেবে এই অদ্ভুত বিয়েটা ঢাকা গিয়ে দিয়েছে, কিন্তু মেঘলা, ও কি ভুলতে পারবে? মেঘলা মনে যে গেঁথে গেছে, ও তো পবিত্র সম্পর্ক বিশ্বাসী। আচ্ছা, বিয়ে নামক বন্ধনটা কি ভুলে যায়? এতটাই সহজ? আকাশটা আবার আধারে ঘনিয়ে যাচ্ছে, এই বুঝি বৃষ্টি নামবে। মেঘলা ধানমন্ডি নামক এলাকায় আসলো মাত্র। এই শহরটা ওর চেনা, মামা বাড়িতে আসতো প্রায়, কিন্তু এখন সেখানে যাবে না। কেন? সে ওখানে গিয়ে অন্যের ঘাড়ে ঝামেলা হবে। ক্লান্ত শরীরটা আর চলছে না, তাই একটা ইট কাউচে বসে আকাশপানে তাকালো মেঘলা। কাকটা কা কা করে হা ছেড়ে একটা গাছের ডালে বসলো। কাকটা 2-3 বার শরীর ছেড়ে মুখ দিয়ে দুপাশে ডানা চুলকিয়ে এদিক ওদিক তাকালো, তারপর আবার কা কা করতে করতে উড়ে গেল। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। নিমিষে লাল শাড়িটা স্যাঁতসেঁতে ভিজে গেল। সেই দিকে ভ্রূক্ষেপ না করল মেঘলা। এই বৃষ্টিফোঁটাগুলো ওর একাকিত্বকে মোচন করছে, তা একাকিত্বের সঙ্গ দিচ্ছে। নয়তো এই শহরে আছে কে ওর? এই মেয়ে, ভিজছ কেন এখানে? ঠান্ডা লেগে যাবে তো। হঠাৎ অচেনা মেয়েলি কণ্ঠ। পাশে ফিরে তাকালো মেঘলা। একটা মেয়ে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, এবং সে ছাতা দিয়ে ওকে ঢেকে রেখেছে। মেঘলা মেয়েটার কথা ইতস্তত হয়ে বলে, এখনই বসেছিলাম, কিন্তু বৃষ্টি ভিজিয়ে দিল। মেয়েটা ভুরু কুঁচকে মেঘলাকে পরখ করে বলে, বাড়ি কোথায় তোমার? আর এই বিয়ের শাড়ি পরে এখানে কি করছো? মেঘলা কৃত্রিম হেসে বলে, আমি ঢাকা আসলাম সবে, এখানে আমার কেউ নেই। বৃষ্টি তা থেমে গেলেই আশেপাশে একটা থাকার জন্য রুম খুঁজব। বেশ অবাক হলো মেঘলার কথা মেয়েটি। মেয়েটি বলে, তুমি একা? তোমার সাথে কেউ নেই? মেঘলা আনমনে বলে, একা, কেউ নেই আমার। আচ্ছা, এখানে কোথায় ভালো ঘর পাওয়া যাবে তুমি জানো? আমার একটা ঘরের খুব প্রয়োজন। মেয়েটি তার প্রশ্ন করল না। কিছু একটা ভেবে মেঘলার কাছে গিয়ে হাত ধরে বলে, চলো আমার সাথে। বলে হাত ধরে হাঁটতে থাকে। মেঘলা বেশ ইতস্তত হয়ে এই মেয়ের আবার কোথায় নিয়ে যাচ্ছে। মেঘলা কিছু বলবে এর আগেই মেয়েটি থামিয়ে বলে, ভয় নেই, আমার সাথে আসতে পারো তুমি। আমার ফ্ল্যাটে একটা রুম খালি আছে, তুমি আমার সাথে থাকতে পারো। অবাক হলো মেঘলা। আজকাল এমন মানুষও আছে। গাড়ির ফ্রন্ট সিটে মেঘলাকে বসিয়ে ড্রাইভিং সিটে বসলো মেয়েটি। তারপর গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, মনে তো হচ্ছে বিয়ে থেকে পালিয়ে এসেছো। তা তোমার প্যারেন্টস চিন্তা করছে না? মেঘলা তাচ্ছিল্য হেসে বলে, কেউ নেই আমার। মেয়েটি কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে মিনমিনিয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি। কোথাও থাকবে তুমি? আর পালিয়েছো কেন? মেঘলা এড়িয়ে গেল কথা পাল্টানোর জন্য বলে, আপনি আমাকে না জেনে নিজের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছেন যে? মেয়েটি মুচকি হেসে বলে, কিছু কিছু মানুষকে জানার জন্য তার সবটা জানতে হয় না, মুখ দেখে বোঝা যায়। তা কি করবে ভাবছো? মেঘলা মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, দেখি একটা জব পাওয়া যায় কিনা। নার্সিং কোর্স করেছিলাম কোনো হসপিটালের নার্স হিসাবে, দেখি জব পাই কিনা। না হয়তো অন্য কিছু ভাবতে হবে। মেয়েটি হেসে বলে, ও গ্রেট, আমার ফ্রেন্ডের হসপিটাল আছে, তুমি চাইলে সেখানে কথা বলে দেখতে পারো। ওরা কথা বলতে বলতে মেয়েটির বাড়ির সামনে এসে গাড়ি থামে। গাড়ি পার্ক করে দুজনে নামে গাড়ি থেকে। মেঘলা আবেগে প্রবণ হয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আপু, তুমি একটা অচেনা মেয়ের জন্য এত কিছু ভাবছো। আমার এত উপকার করার জন্য ধন্যবাদ তোমায়। মেয়েটি মলিন হেসে বলে,
আপু বলছো, আবার ধন্যবাদও দিচ্ছ। কারো জন্য যে কিছু করতে পারছি এটাই আমার কাছে অনেক। কিন্তু এখন জানতে পারলাম না পালিয়েছো কেন? মেয়েটির কথা মেঘলা মুখ মলিন করে বলে, চাচা চাচি জোর করে বিয়ে দিচ্ছিল, সেখান থেকেই পালিয়ে এসেছি। মেয়েটি কিছু একটা ভেবে বলে, শুধু ওই কারণ নাকি? মেয়েটি থামিয়ে মেঘলা কথা এড়ানোর জন্য বলে, তোমার নামটা তো জানা হয়নি আপু, তোমার নাম কি? মেয়েটি ব্যাপারটা বুঝতে পেরে পরক্ষণে হেসে বলে, অহনা। তোমার নাম কি? মেঘলা মুচকি হেসে তার নামটি বলে। এখানেই তো আসল। মেঘলা কি সত্যি কি মুক্তভাবে বাঁচতে পারবে? পালিয়ে পালিয়ে আর কতদিন কাটাবে? সে যদি ওর মুখোমুখি হয় আর তো তখন কি করা থাকবে না, আবার তার খাঁচায় আটকে রাখবে। প্রায় অনেকক্ষণ কেটে গেছে, রাত তখন 10টা বাজে। ফুরফুর হয়ে সোফায় বসে অহনার সাথে আড্ডা দিচ্ছে মেঘলা। প্রায় বছর খানেক পর এমন কারো সাথে কথা বলছে। অহনার সেই বন্ধু আসবে, অহনা আসতে বলছে মেঘলার ব্যাপারে কথা বলার জন্য। তার দুজনেই একখানে বসে আছে। হঠাৎ মেঘলার মনটা ভার হয়ে আছে। যতই ভুল থাকার চেষ্টা করুক না কেন, শেষে এবার হলে বিয়ে নামক কথাটা মনে পড়তেই তা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল মেঘলা। হঠাৎ ডোরবেলের আওয়াজে ধ্যান ভাঙে দুজনের। অহনা হেসে বলে, হয়তো এসে পড়েছে, আমি দেখছি। বলে উঠতে নিলে মেঘলা বলে, আমি দেখছি, তুমি বসো। বলে ও নিজে উঠে দরজা খুলে চমক উঠে কিঞ্চিৎ গলায় উঁচিয়ে বলে, আপনি?